জি নমস্কার। স্যার, ভালো আছি স্যার। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার। আচ্ছা, দেখেন, আমি আজকের স্যার যে বলছে আমি একটু স্যারের উল্টা বলবো। ঠিক আছে, আমি একটু উল্টেই বলবো। এই যে প্রথমে আমি চারটা নিয়ে বলি, বিস্তারিত আলোচনা করেছেন স্যার। আজকে বলেছেন যে আমার সবজি আমি দিতে পারবো না। দেখেন, এখানে একটা বুঝতে হবে, চতুর্থ ঘরটা আমাদের হয়তো চন্দ্র রাহু শনি আছে। চন্দ্র রাহু শনি চতুর্থ করে আমাদের মনে চঞ্চলতা অস্থিরতা ঠিক দিতে পারে, করতে পারে। তারপরে বুঝতে হবে এই ঘরটা কিন্তু কুম্ভের শনি। হ্যাঁ, কুম্ভের শনি। এবং রাহু কিন্তু এখানে শান্ত থাকবে। ঠিক আছে। সবচেয়ে বড় বিষয় আজকে, আহ, গুরুজি আমাদের বলছে দিতে পারবে না, কিন্তু আমি বলবো গুরুজি দিতে পারবে। কেন দিতে পারবে? দেখেন, গুরু কিন্তু ভাগ্যে বসে আছে। গুরু এই লগ্নের ভাগ্যে নবমে তুঙ্গস্থ হয়ে বসে বিদ্যা স্থানে দৃষ্টি দিয়ে রেখেছে, পঞ্চম স্থানে। তাইলে আমাদের কিন্তু বিদ্যাটা আজকে ভালোই শিক্ষাটা হবে, বিদ্যা কিন্তু আমরা শিখতে পারবো। ঠিক আছে। তারপরে এই দশমে কেতু, এই গুপ্ত বিদ্যার কারক। হ্যাঁ, এই এই কেতু কিন্তু আমাদের এই গুপ্ত বিদ্যা সাহায্য করবে। এবং বিশেষ করে গুরুজি আজকে এত আহ, সর্দি বা একটা গলা সমস্যা নিয়েও যে প্রিন্সিপাল যে শিক্ষা দিচ্ছেন, এটা কিন্তু এই নবমী বৃহস্পতি বিদ্যাভাবে দৃষ্টিতে রেখে দিছে। যে খুব সুন্দর গঠনমূলক অল্পর মধ্যে যে শিক্ষাটা দিছেন, এটা বিরাট শিক্ষা। তো কাজেই আমাদের গুরুর থেকে আজকে পামু। হ্যাঁ, পামু হয়তো এটা। এই একটা শিক্ষার যে যশ প্রতিষ্ঠা, এক আলোকিত হওয়া, হয়তো রবি এটা দিতে পারতো না। তারপরেও নিশ্চিত নবমী বৃহস্পতি সবকিছুর এখানে ত্রুটি বিচ্যুতি কেটে একটা, নবম বৃহস্পতি মানে সাত গুণ মাপ। এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কিন্তু এই আপনার বৃহস্পতি চন্দ্র শুভ গ্রহ, বৃহস্পতি মারক। মারক হলেও নবমের তুঙ্গস্থ, এখানে মারক গ্রহ দিবে না। এবং বৃহস্পতি তার নিজের ঘরে বিদ্যাস্থানে দিয়ে রেখেছে দৃষ্টি, তার জন্য আমরা বিদ্যা শিক্ষাটা হবে। আচ্ছা, এরপরে আমরা চার, তারপরে এই 13, 22, তারপরে 31, এই চারটা নিয়ে আমি অতি সংক্ষিপ্ত করে বলবো। আমাদের শ্রদ্ধেয় নিরুজ স্যার যথারীতি সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা করছেন, স্যারও ব্যাখ্যা করছেন। দেখেন, চার, চার মানেই রাহু। তো রাহু, একক রাহু কিন্তু এটা। চার মানে একক রাহু, তার সাথে কেউ নেই। একক রাহুর মূল যে বেসিক, তার ধরেন কারোর লগ্নে রাহু, একক রাহু মানে তার জীবনের চাহিদা শেষ হবে না। আরো চাই, আরো চাই। এই যে অনেক আমাদের মধ্যে মানুষ আছে, তার জীবনের চাওয়ার আশ তৃপ্তি হয় না। এটা মূল কেন চাওয়াটা তৃপ্তি হয় না, এটা আপনাদের বুঝতে হবে। যে রাহুর কিন্তু মাথা নেই। আরে সরি, রাহুর কিন্তু শুধু মাথা আছে, দেহ নেই। রাহু যাই খেলো ওই গলা দিয়ে বেড়ে গেল, কোন সময় তার পেট যেহেতু নেই, তৃপ্তি হয় না। সে অনুপাতে একক রাহুর কিন্তু চাহিদা কিন্তু শেষ হবে না। তার জীবনে ধরেন একটা গাড়ি কিনলো, তারও তারপরে চাহিদা থাকবে আরেকটা গাড়ি কিনি, তারপরে চাইতে থাকবে আরো 5 টাকারই, কিন্তু তার তৃপ্তি হবে না। তো এই একক রাহু এটার জীবনে, তার জাতকের জীবনে একটা একঘেয়েমি ভাবনা কিন্তু থাকবে। কেন একঘেয়েমি ভাবনা থাকে? তার চাহিদার তো শেষ নাই। সে চাহিদা পূর্ণ করতে গিয়া সে নীতি আদর্শ, গুরুজন, তারপরে বন্ধু বান্ধব, এগুলি কিন্তু সেই রাহু মানবে না। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, এটা একক রাহু। তবে একক রাহুকেও দমন করতে পারে। এই রাহুর প্রতি যদি ন্যাটাল চার্টে যদি পান, বা এই সংখ্যাতত্ত্বে যদি পান, রাহুর সাথে শনি আছে, মাসটা যদি শনির হয়, তখন কিন্তু রাহুটা কিছুই নিয়ে শান্ত থাকবে। দ্বিতীয়ত আমরা আসছি রাহুর সম্বন্ধে বললাম, চার 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 সংখ্যা সম্বন্ধে। দ্বিতীয় আসছি 13 সংখ্যা সম্বন্ধে। তো 13 সংখ্যার সম্বন্ধে আহ, আমাদের নীরু স্যার, আহ, উভয় স্যারই খুব যথাযথ ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা করছেন। তারপরেও অতি সংক্ষিপ্ত আপনারা কিভাবে বুঝবেন আমি বলার চেষ্টা করছি। দেখেন, 13 মানে তার লাইফটা শুরু হলে কি প্রথম সুর একটা, যখন বিচার করবেন প্রথম সংখ্যাটা দিয়ে বিচার করবেন, ওয়ান।
ওয়ান মানে রবির সংখ্যা, ঠিক আছে, এক মানে রবির সংখ্যা। তাইলে তার জীবনে তার যে শুরুটা, সে যশ সম্মান আলোকিত দিয়ে শুরু, অর্থাৎ একটা শিশু যখন প্রথমেই তার জীবনটা শুরু হলো যশ সম্মান আলোকিত দিয়ে শুরু। শিশু তো এটা তার নিজের গুণ এটা তৈরি করতে পারে না, এটা তার এই এই যে পূর্বোত্তরী, মানে ওই বংশানুক্রমে তার পিতা মাতার, এই যে স্যারে বলবো, বললো বা নিউ স্যার বলবো, পূর্বোত্তরীশ্বরে তার যে প্রতিষ্ঠার একটা যে প্রভাব ওই শিশুর উপরে কিন্তু পড়ে গেল। যেহেতু এক দিয়ে তার প্রথম শুরু হলো, তার তার জীবনে প্রথমেই যশ সম্মান খ্যাতি নিয়েই তার সে জন্ম হইলো। অর্থাৎ মানে কি, মানে জন্ম হইলো, তার মা বাবা প্রথম থেকেই প্রতিষ্ঠাবান ব্যক্তি। ওই প্রতিষ্ঠাবান ব্যক্তির, যার জন্যই মা বাবার আলোকে সে প্রথমে আলোকিত হলো। তারপরে আসলো তিন, তিন বৃহস্পতি। তো এই রবি আর বৃহস্পতি মিলে হলো রাহু। তো এই একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, চার তো রবির বিপরীত সংখ্যা, তাইলে এখানে একের বিপরীত রাহুর গ্রাসে সূর্যগ্রহণ হয়, তাহলে এখানে কিভাবে প্রতিষ্ঠা হইব? স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। কিন্তু এই বৃহস্পতি রবিকে বাঁচিয়ে নেবে, বাঁচিয়ে রবি আর বৃহস্পতি একযোগ হয়ে গুরু যেহেতু আছে, হ্যাঁ, গুরুরা তো সবাই মানে, তাহলে এই এই তার যে গ্রহণ, যে এক থাকা সত্ত্বেও আহ চার হলো, এই এক, এই এককে কিন্তু বাঁচিয়ে নেবে এই বৃহস্পতি। অর্থাৎ এক কথায় জাতকের জীবনে প্রথম শুরু হবে, হ্যাঁ, তার এই যশ প্রতিপত্তি আলোকিত দিয়ে। এবং রবি সবচেয়ে নৈসর্গিক পাপ গ্রহের মধ্যে সর্বাধিক নৈসর্গিক পাপ গ্রহ। সেই কারণে রবির কিছু ধরেন একদিকেও থাকবে, নেগেটিভিটিও কিছু থাকবে, থাকবে না যেমন না, সে সবটা কাটিয়ে নিবে সেই বৃহস্পতি, বৃহস্পতির গুণে। আর ওই নেগেটিভ গুলি এতটা আহ, তার মনের, জাতকের মনে বিচরণ করতে পারবে না। এক কথায় জাতক এই রাহু শুভ, হ্যাঁ, জীবন আলোকিত দিয়ে শুরু হবে। তার জ্ঞানের জ্ঞান প্রজ্ঞা প্রতিভা দিয়ে তার জীবনটা সমাপ্তি ঘটবে। তো যার জীবনে লাস্ট বয়সটা ধরেন তিন, তিন তো একটা বৃহস্পতির কারক গ্রহ, সবচেয়ে সমস্ত গ্রহের মধ্যে আহ, গুরু, সবাই তারা মানে, শেষ জীবনে তার জ্ঞান প্রজ্ঞা গুরু দিয়ে তার জীবন একটা প্রতিষ্ঠা পাবে। দেখেন, রবিও প্রতিষ্ঠা পাই, বৃহস্পতিও প্রতিষ্ঠা পাই, দুই প্রতিষ্ঠা মিলে জীবনে উজ্জ্বল হয়ে হবে। তবে রবির প্রতিষ্ঠা, বৃহস্পতির প্রতিষ্ঠাটা একটু আলাদা আলাদা আছে, পরবর্তী সময়ে আরো ব্যাখ্যা করবো। দুটো যে প্রতিষ্ঠা, বৃহস্পতির কোন দিকের প্রতিষ্ঠা দেয় আর রবি কোন দিকের প্রতিষ্ঠা দেয়, এটা পরবর্তী বলবো। আচ্ছা, এখন আসি আমরা 22 তারিখ। আচ্ছা, এই রবি বৃহস্পতি চারটার মধ্যে আরেকটা কথা বলি, প্রত্যেকটার মধ্যে আপনারা যখন বিচার করবেন, এই রবি বৃহস্পতি জাতক সারা জীবন সম্মান ভালোবাসা আর সম্মান প্রতিপত্তি এবং জ্ঞানের নিয়েই সারা জীবন কি কাটাবে? তার কি বাধা বিঘ্ন কখনো আসবে না? হ্যাঁ, তখন কিন্তু আপনি দেখতে হবে এই এই 13-র সাথে এই যে তার মান্থ ফলটা কে আছে, ওই মান্থ ফলটা কি তাকে সাহায্য করছে, এবং যে ইয়ার ফলটা, এই বার্ষিক ফলটা, সেটাকেই সাহায্য করছে কতটুকু না ওটাকে সমস্যা তৈরি করছে ওই। এবং সবটা মিলে যে মূলাঙ্ক, ওইটাও কিন্তু ওই 13টার কি প্রভাবটা কি নেগেটিভ দিকে বিচার করছে, নেগেটিভ দিকে করতেছে নাকি সাপোর্ট করতেছে? তো এখানে রবি বৃহস্পতি, রবি বৃহস্পতির যে এই ধরেন এই, যার লগে মিত্রতা আছে, ওই গ্রহগুলি যদি সমন্বয় বেশি থাকে, তখন তো কিন্তু এটাকে এই, সহযোগিতা করে যাবে। আবার রবি বৃহস্পতির যদি আহ, শত্রু সংখ্যা থাকে, মান্থ ফলটা, ইয়ার ফলটা, তখন কিন্তু তার জীবনে একটু সমস্যা তৈরি হবে। সেন্সটা আপনারা এইভাবে নেবেন। নেক্সট আসি 22, 22 স্যারও বলেছেন, নিউজ স্যারও বলছেন, খুব সুন্দর বলেছেন যে দুইটা চন্দ্র নিয়ে সৃষ্টি হলো রাহু। সেই রাহু অবশ্যই সৃষ্টিশীল। আবার এই সৃষ্টিশীল, আবার তার মধ্যে যেহেতু রাহু, আহ সে তার মধ্যে চাহিদারও কম থাকবে না, এটাও সত্যি। আবার সৃষ্টিশীল, এটাও সত্যি। কিন্তু এই রাহু, এই যে সৃষ্টির পরও ধ্বংস হতে পারে, সেই ধ্বংসটা কে করাবে? কোন কোন গ্রহের সাপোর্টে করাবে? এটা আপনার সেন্স দিতে হবে। স্যার কিন্তু বলে গেছে
যে এই সৃষ্টিশীল একদিন ধ্বংস হতে পারে। হ্যাঁ, কিন্তু আপনাদের চেষ্টা নিতে হবে এই সৃষ্টিশীলকে ধ্বংসটা কে করাতে পারে, আবার এই সৃষ্টিশীলকে আরো বাড়াতেও পারে। যেহেতু রাহু আহ, দুইটা চন্দ্র নিয়ে গঠিত, রাহু কিন্তু আবার চন্দ্রের শত্রু মনে করে। কিন্তু সৃষ্টিশীলটা কে ধ্বংস করতে পারে, কে আহ, বা এটা সৃষ্টিশীলটা কিছুটা হইলেও বুক করে যাত বুক করে যেতে পারবে। এবং দুইটা চন্দ্র নিয়ে যেহেতু গঠিত, ওই সে তো কিছু কিছু জাতক দিবেন তৎক্ষণাৎ রাগ হলো, পরবর্তী সময়ে আবার সে ঠান্ডা হয়ে গেল। ওই তার মধ্যে মাতৃত্ব, দুইটা মাতৃত্বের জন্যই সে ঠান্ডা হয়ে গেল। স্যার নিরু স্যার বলছেন। আমার যে কথাটা আপনাকে বলার দেওয়ার চেষ্টা করছি, এই চন্দ্রকে কে এই, তার এই সৃষ্টি থেকে ধ্বংস থেকে নিয়ে যেতে পারে। তাহলে তাহলে ওই একই সেন্সে নিবেন। ওই মান্থ আর ইয়ারটা মিলিয়ে দেখবেন। যদি এখানে শনি আসে, চন্দ্রের শত্রু, মান্ত্রা 8 মাস যদি আসে, সে কিন্তু ওই টর্নেডো ঝড়ের মতন ওই এই এই চন্দ্রকে এ, একদম শেষ করার চেষ্টা করবে। তারপরে যদি এখানে শুক্র আসে, ইয়ারটা যদি শুক্র আসে, এই ইয়ার ফলটা, তখন দেখবেন ওই চন্দ্র শুক্র উভয় মিলে দেখবেন একদম 2 2 4, একদম এই রাহুর একদম ওই যে যতগুলো তৈরি করলো জীবনে, যতগুলো বাড়ি গাড়ি প্লেন যাই তৈরি করলো সৃষ্টি করলো, ওই শনি আর এই শুক্র মিলে। স্যার বলবেন স্যার কিছু? না না না, ওই দুয়ে দুয়ে চার মানে হচ্ছে 50 শুভ 50 অশুভ, এটা 50-50 করে দেন একটু। আর স্যার এটা সেটি বলছি, হ্যাঁ, তখন সেটি সেটি বলছি। তখন কিন্তু এই এই শনি আর শুক্র মিলে এটা এটা একটা মোটামুটি নেগেটিভ দিকে নেবে। তারপরেও যেহেতু মা, দুইটা চন্দ্র মিলে মা, মাকে কিন্তু সবাই মানে, মাকে আহ, সবাই মানে। কিরকম, এবার এবার একটা প্রশ্ন আসতে পারে, আমি এখন বললাম যে শুক্র তো চন্দ্রকে দেখতে পারে না, আবার এখন বললাম শুক্র চন্দ্রকে দেখতে পারে, বা শনি চন্দ্রকে দেখতে পারে। আবার কিভাবে বলছি, সেন্সটা একটু নেন আপনারা, দেখেন, সেন্সটা নেন। এটা তখনই একটা টানতে হবে কি জানে, একটু এই নেটাল চার্টটা দেখবেন। যে সমস্ত রাশি সাপেক্ষে, মাতৃভূমির এছাড়া একটু বলি। জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। তাহলে সেই জন্মভূমি রক্ষার্থে মানুষ যতটা চেষ্টা করে, তার ভিতর নেগেটিভ আর পজিটিভ সমান চেষ্টা থাকবে। তো হুম। সেই চেষ্টার দ্বারা সে নিজেকে শুধরানোর চেষ্টা করবে, আবার নিজে সে চন্ডাল হওয়ার মানে তার যোগও রয়েছে। তাহলে আর একদিকে চন্ডাল হওয়ার চেষ্টা করছে, আর একদিকে কিন্তু মাতৃশক্তি, আদ্যাশক্তি মহামায়া তাকে শান্ত করার চেষ্টা করছে। চেষ্টা করবেন। আর যে যে কথাটা বলার চেষ্টা করছি স্যার, একটা তো বললাম যে শনি আর শুক্র এখানে এফেক্ট করবে। আচ্ছা, এই আবার শনি শুক্র এটা এই এটাকে সাহায্য করতে হবে। তখন আপনারা নেটাল চার্টটা দেখবেন, দেখবেন যেসব রাশি সাপেক্ষে, হ্যাঁ, শনি আর শুক্র শুভ গ্রহ, এইসব রাশি ক্ষেত্রে যদি চন্দ্র শুক্র একত্রে থাকে, তখন কিন্তু এইটা এই চন্দ্রকে সাহায্য করে যাবে। যেমন দেখেন কন্যা রাশি, কন্যা রাশি সাপেক্ষে কিন্তু শুক্র শুভ। এবং মিথুন রাশি, মিথুন রাশি পঞ্চমপতি শুক্র শুভ। মিথুনের মধ্যে যদি চন্দ্র শুক্র থাকে, তখন কিন্তু এই চন্দ্র এই শুক্র এই শুক্রকে মায়া মমতা দিয়ে শুক্রকে সঠিকভাবে পরিচালনা করবো, কারণ শুক্র শুভ গ্রহ। ঠিক একইভাবে যদি আপনার ওই ধরেন বৃষ রাশি, বৃষ লগ্ন, নবমপতি দশমপতি চন্দ্র শনি একসাথে থাকা সত্ত্বেও কিন্তু এই চন্দ্র শনিকে সাহায্য করে যাবে। তারপরে দেখেন এই চারের চারের বিষয়টা, এই পজিটিভ 50% পজিটিভ 50% নেগেটিভ স্যারে বললো। দেখেন, এটি যে চারের সাথে যদি আবার আপনি এই মাসটা জানুয়ারি করেন, বা মাসটা মঙ্গল ধরেন 9 মাস করেন, হ্যাঁ, বা মাসটা যদি 12 করেন, তখন কিন্তু এই চন্দ্রকে এই সাহায্য করে যাবে। নেক্সট আসি আমরা এই 31। স্যার কিছু বলবেন? আর 31টা তো বলছেন, আর একটু বলে দেবো। করেন। হ্যাঁ, হ্যাঁ, 31 বলেন, 31 বলেন, বলেন। আচ্ছা আপনি বলে দেন। আচ্ছা, 31টা দেখেন আপনারা কিভাবে নেবেন। 13 আর 31-এর মধ্যে একটু বেসিক ডিফারেন্সটা আপনি বুঝতে হবে। কি কি বুঝতে হবে? 13টা হইলো তার জীবনটা শুরুই আলোকিত জীবন, যশ প্রতি সম্মান টম্মান নিয়ে সে জন্মগ্রহণ করলো। অর্থাৎ শিশু তো যশ সম্মান খ্যাতি তো কখন হলো পিতা মাতার,
দৌলতে হলো। এখন কিন্তু শিশুরা জন্ম হলো জ্ঞান, প্রজ্ঞা, বৃহস্পতির যে প্রভাবগুলি, হ্যাঁ, জ্ঞান, প্রজ্ঞা, গুরুগিরি, এই সমস্ত তার জীবনটা শুরু হবে নেতৃত্ব, প্রভুত্ব, শ্রেষ্ঠ দিয়ে শুরু হবে। শুরু হয়ে তার জীবনে কিন্তু শেষ শেষ সমাপ্তিতে কিন্তু সে যশবান আলোকিত তার সমাপ্তি হবে। এই রাহু শুভ। তাই এইটুকু আপনাকে সংক্ষেপে বলার চেষ্টা করলাম, এবং শেষগুলি এইভাবে নেওয়ার চেষ্টা করবেন। নমস্কার স্যার, বলেন স্যার। এবার আরেকটু আসি আমরা, সেটি হচ্ছে দেখুন, আমরা বলেছি যে রাহু বৃষ বা মিথুনে তুঙ্গস্থ হয়, কোনো কোনো মতে মিথুনে তুঙ্গস্থ, কোনো মতে রাহু বৃষে তুঙ্গস্থ। তো আমরা বৃষ মিথুন বিতর্কে যাব না, কিন্তু আমরা যদি দেখি 6 নাম্বার আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। আদ্রা নক্ষত্র কোথায় পড়ে? সেটি হচ্ছে মিথুন রাশিতে পড়ে। তাহলে মিথুন রাশিতে সে তার নিজের নক্ষত্রে যখন থাকে, সে কি বলবান হয় না দুর্বল হয়? এটি আপনারা একটু বুঝুন। কিভাবে বুঝবেন? সংখ্যাতত্ত্বে কিভাবে বুঝতে হয়? মিথুন, মিথুন রাশির 6 আদ্রা নক্ষত্র। তো মিথুন রাশি, আমরা 4 হচ্ছে রাহুর সংখ্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। রাশির 6 নাম্বার নক্ষত্র মানে 6 4 10 মিলে সে শক্তিশালী, দেখেন সে হুম। প্রধান হচ্ছে। আবার যদি বলি মিথুন রাশির 4 আর মিথুন রাশি হচ্ছে রাশি চক্রের 3 মিলে সে 7, নিষ্ক্রিয় রবি হচ্ছে। আবার যদি দেখি মিথুন রাশির 4 আর হচ্ছে মিথুনের অধিপতি হচ্ছে বুধ, মানে 4 যোগ হচ্ছে 5 মানে অধিপতি বুধ, তাহলে 5 আর 4 9, সে শক্তি পাচ্ছে। তাহলে যে ব্যক্তি সূর্যের ন্যায় আর উজ্জ্বল, অন্যান্য একটা সূর্যের ন্যায় যে গ্রহটি উজ্জ্বল হচ্ছে, যে নিষ্ক্রিয়, কখনো আবার সে নিষ্ক্রিয় হচ্ছে, কিন্তু সে নিষ্ক্রিয় রবি, কেতুর সংখ্যায় যখন যাবেন তখন আপনারা বুঝতে পারবেন, সেই নিষ্ক্রিয় রবিতে রূপান্তরিত হচ্ছে। এমনকি জীবনের যত দৈব শক্তি, দৈব আকর্ষণ, এমনকি যত ঝটকা পাওয়া, রাহু যে আশা করে যে আমি হাঁটতে হাঁটতে আমার পায়ে হুঁচট দিয়ে যেন 1 বান্ডিল টাকা বাঁধে। যেমন আমি চিন্তা করছি, সামনে সম্মেলন আছে, যদি চলার পথে কোথাও একটা টাকার বস্তায় হুঁচট লাগে, তাহলে আপনাদের হয়তো অনুষ্ঠানটাকে সুন্দর করতে পারো। কারণ অর্থ না হলে তো কোনো কিছুই আসলে হবে না। তো আমাদের যেহেতু আপনাদের সকলের কৃপায় আমাদের মনে হয় ডেলিগেট সংখ্যা 200 প্লাস হবে। এখন আমরা দেখছি যে একদিনে কি করে 200 আহ, আপনারা সদস্য, আমরা 200 সদস্যকে বরণ করব, তার জন্য গলবস্ত্র করেছি, কিভাবে দেব? আমরা কোট পিন করেছি, সেটি কিভাবে দেব? এ কি ব্যাগে করে দিয়ে দেব? 200 লোক প্রত্যেকে সম্মেলনে যে 3 টাকা দামের একটা সার্টিফিকেট কাগজ পায়, আর আমরা প্রত্যেকের জন্য অ্যাওয়ার্ড করেছি, সেটি কিভাবে দেব? এখন 200 লোকের যদি 10% লোক বক্তব্য দেয়, তাহলে 20 জন কিভাবে দেবে? এই যে কিভাবে, এই জিনিসগুলো শক্তি, শক্তি সঞ্চয়ের জন্য গতকালকে রাত্রে আমি ঘুমাতে পারিনি। নীরজ বাবুকে তো আজ 15 দিন যাবৎ ঘুমাতে দেই না। উনি 4টার সময়ও দেখি এই সম্মেলন নিয়ে কাজ করছেন এবং আমাকে মেসেজ দিচ্ছেন। গত রাত্রে আমার জীবনেও তাই ঘটেছে। এমনকি আমরা এগুলোকে কিভাবে করতে পারি, কি করতে পারি, এই যে করতে পারার ভাবনা, এই যে গুপ্ত শক্তি, এই গুপ্ত শক্তি দেয় কিন্তু এই কেতু। তাহলে এই রাহুকে কিন্তু প্রবল শক্তিশালী করছে, বিশেষ করে জ্ঞান চক্ষুটা দিচ্ছে কিন্তু এই যে 3 নাম্বার রাশির সঙ্গে যুক্ত থেকে মিথুনে। পরবর্তী বুধের সংখ্যা, মিথুন রাশির সংখ্যা, মানে মিথুন রাশির অধিপতি বুধ, তার সংখ্যা 5, 5 আর 4 9, যে শক্তি, ধৈর্য, সাহস, মনোবল, জনবল, সেটি কিন্তু এই মিথুনে থেকেই দিচ্ছে। তাহলে রাহু তুঙ্গস্থ কি মিথুনে প্রথম পদ্ধতি হবে না বৃষে হবে? আমি কিন্তু মিথুনে শিখাই আমার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের। যদিও ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে পরীক্ষা দিতে গিয়ে আমার শিক্ষার্থীরা যখন মৌখিক পরীক্ষায় তামরা প্রশ্ন করেছেন রাহু তুঙ্গ হয় কোন গৃহে, আমার শিক্ষার্থীরা তো মিথুনে বলেছে। মিথুনে বললে উনরা কিন্তু মার্ক দেয়নি, কারণ উনরা বলেছেন রাহু বৃষ রাশিতে তুঙ্গস্থ হয়, এর কোনো মতান্তর চলবে না। এইবার আমি বলবো যে মিথুনের রাহুর বৈশিষ্ট্য আর চরিত্রের সঙ্গে মিলাবেন, আর বৃষের রাহুর চরিত্রের সঙ্গে মিলাবেন। আমার শিক্ষার্থীরা বিশ্বের বুকে যেখানে যাক, সেখানে বেছে বের করা যাবে যে আমার শিক্ষার্থী হচ্ছে অমুক, তারা এই শিক্ষায় শিক্ষিত হয়েছে, সেটি বুঝতে হবে। এইবার 6 নাম্বার নক্ষত্র যদি দেখেন, যদি মিথুনে হয়, তাহলে 9 আর 6 15 নাম্বার নক্ষত্র হচ্ছে সাতী। সাতী মানে ওই সেই 6,
মানে কি হচ্ছে 15 মানে 5 যোগ 5 আর 1 6, 4 যোগ 15 1 যোগ 5 সমান 6 4 10 মিলে 1। এইবার সাতির অধিপতি হচ্ছে মানে ওই তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, মানে 6। তাহলে 4 যোগ 6 সমান 10। এইবার হচ্ছে কি আহ, তুলার নক্ষত্র সংখ্যা কত? 15। নক্ষত্র সংখ্যা 15 নিলাম। আর হচ্ছে অধিপতি আবার শুক্র। এইবার তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, সমান হচ্ছে 1। দেখেন, তাহলে এই 3 1-এর সম্মিলন ঘটলো তুলা রাশিতে 15 নম্বর নক্ষত্রের স্বাতী নক্ষত্র। তাহলে যে ব্যক্তি স্বাতী নক্ষত্রে যার রাহু থাকবে তার যশ খ্যাতি হবে না, সেই রাহু মারামারি চন্ডালগিরি হবে, নাকি অন্য রাহু হবে? এইবার আমার তুলা রাশিতে রাহু রবি বুধকে সঙ্গে নিয়ে বসে আছে, কতটা মারামারি করি আর কতটা আপনাদের ভালোবাসা দেই, এটা আপনারা চেষ্টা মানে যাচাই করার চেষ্টা করবেন, তবেই না বুঝতে পারবেন। আমি কিন্তু অনুধাবন করানো শিক্ষক, আমি মুখস্থ করানো কোনো শিক্ষক নই। আজ পর্যন্ত আপনাদের এই যে 14 নম্বর ক্লাস হয়ে গেছে, কখনো মুখ দিয়ে বলিনি একটি গ্রন্থ কিনি, এ কথা কিন্তু বলিনি। অনুধাবন করুন, এই কথাটি বলেছি। আমার 60টি ক্লাস অতিক্রম হবে, আপনাদের দেখবেন আপনারা ঘরে বসে এমনি জ্যোতিষ করবেন। এইবার 15-র সঙ্গে আর 9 যোগ করেন, 15 25 24 নম্বর নক্ষত্র গিয়ে আবার সেই রাহু পড়ছে, যেখানে রাহুর মূল ত্রিকোণ, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশি 24 নম্বর নক্ষত্রের নাম কি? 24 নম্বর। শতভিসা। শতভিসা। আচ্ছা, তাহলে 24 নম্বর যে ওই সেই ওটা রাশি চক্রের কত নম্বর রাশি? 11 নম্বর। 11 নম্বর রাশি। তাহলে 2, দেখেন 4 যোগ 2 সমান 6, মানে শুক্র শান্তি, মূল ত্রিকোণ মানে শান্তি, আনন্দময় স্থান, রাহু সেখানে নাচে নাচে। এইবার হচ্ছে সে 24 নম্বর নক্ষত্র মানে 6, 4 যোগ 6 সমান 10, 1, মানে ওই সেই প্রতিষ্ঠা। এইবার হচ্ছে ওই ঘরের অধিপতি হচ্ছে শনি। তাহলে শনি হলে 4 যোগ 8 সমান 28 4 12 মানে 3। তাহলে যার ভিতরে সুখ রয়েছে, শান্তি রয়েছে, যার হুম। ভিতর যশ খ্যাতি রয়েছে, যার ভিতর ধর্ম, গুরু, দীক্ষা, শিক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব রয়েছে, সেই ঘরে সে মূল ত্রিকোণ হবে না, তো অন্য ঘরে গিয়ে হবে। কোন কারণে হবে? এইবার সেই মূল ত্রিকোণস্থ রাহু এইখানে কিন্তু তার নবম দৃষ্টি দেয়। ভেবে দেখুন যে কত হুম। বড় খেলা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। তার হুম। সেই তুঙ্গ গৃহে আপনারা যে মতেই ধরুন না কেন, সেই মতে যদি মিথুন কেন হবে, মূল ত্রিকোণে থেকে তার নবম দৃষ্টি দেয়। এইবার হুম। পঞ্চম দৃষ্টি দেয় তুলাতে, আর এখানে সে তার মূল ত্রিকোণ থাকে। আবার যখন তুঙ্গস্থ থাকে, সে তার মূল ত্রিকোণে দৃষ্টি দেয়। মানে নিজের ঘরে নিজে দৃষ্টি দিয়ে কখনো আগুন জেলে পুড়িয়ে দেবে না। এত বড় পাগল হয়নি যে আমি পাগল হতে পারি, আমার সাথী নক্ষত্রে রাহু থাকতে পারে, তাই বলে ল্যাপটপটা এখানে হাসার দিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে দেবো, এটি হতে পারে না। এটি কিন্তু মাথায় রাখতে হবে। আবার মিথুনে যখন রাহু থাকে, তখনও কিন্তু তার সাথী নক্ষত্রে তার পঞ্চম মানে নবম দৃষ্টি থাকে, পূর্ণ দৃষ্টি থাকে। আবার হুম। যখন তুলায় থাকে, তখনও কিন্তু সে তার নবম দৃষ্টি দেয় এই কুম্ভ রাশিতে। এটি ভাবতে হবে, অর্থাৎ নোট করতে হবে যে রাহু পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে তার পূর্ণ দৃষ্টি দেয় উল্টা দিক থেকে। মনে থাকবে না, বই পড়তে হবে, একটু ক্লাসগুলো শুনবেন আপনারা, দেখবেন কেমন মনে থাকে না। যদি ভালো না লাগে, আমার উপর সমস্ত দোষ দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনে লিখবেন, দৌড় কেসিপাল হচ্ছে, কেসিপাল স্যার বলার দরকার নেই, কেসিপাল হচ্ছে শুধু বক বক করে, ঘন কথা বলে, আসলে ও শিক্ষা দেয় থোড়াই, এরকম কথা বলবেন। কোনো কিছুতে আমার আপত্তি নেই। স্যার, একটু এই সাথে এই কৃত্তিকা, রোহিণী মৃগশিরা সেটাও একটু উল্লেখ করলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন বৃষেতে রাহু আসলে তুঙ্গস্থ ফল দিতে পারে না। আপনি কৃত্তিকা যদি দেখেন রবি নক্ষত্র, রবি নক্ষত্রে যদি স্যার এইটা দেখালে তো আর ওইটি লাগতেছে না। হ্যাঁ, না, এই এটা তো বুঝতে পারছে সবাই। এটা সবাই এখন বুঝতে পারছেন না? যদি হ্যাঁ, হ্যাঁ, থাকেন, তাহলে যেটি ইয়ে ওই টিলুদাস স্যার বললেন যে 4 হচ্ছে রাহুর সংখ্যা, বৃষ রাশির হচ্ছে রাশি সংখ্যা হচ্ছে 2। তাহলে বৃষ রাশির রাশি চক্রে 2 সমান হচ্ছে 4 আর 2 6। এইবার 4 হচ্ছে, আর কৃত্তিকা নক্ষত্র হচ্ছে অশ্বিনী ভরণী কৃত্তিকা মানে 3, 4 আর 3 7। এইবার রোহিণী নক্ষত্র মানে 4, 4 যোগ 4 সমান 8।
এইবার রোহিণী মৃগশিরা 4 যোগ 5 সমান 5 আর 4 9। এ জায়গার মিলন আর মিথুনের মিলন আপনারা দেখবেন, তারপরে বুঝতে পারবেন, তখন জাতকের ভিতর চরিত্র বৈশিষ্ট্য দেবেন। এই জিনিসগুলো ধরেন আজকের আমার এই শারীরিক অসুস্থতার দিনে আমি এই ছকের সঙ্গে মিলিয়ে কেন আমি আজকের ক্লাসটি আজকে কেন নিলাম। আমার ইতিপূর্বের সিনিয়র ব্যাচের এখানে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। তাছাড়া আপনাদের এই যে শ্রদ্ধেয় স্যার টিটুদার স্যার, নিরুজ কান্তি রায় স্যার, ইনারা তো এই প্রতিষ্ঠানের শিক্ষা ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়েছেন। আসলে বুকে হাত দিয়ে বলুক যে হ্যাঁ আমরা মিথুনে তুঙ্গস্থ নিয়ে এই ধরনের শিক্ষা আদৌ আগে দিয়েছি কিনা। কারণ আমি চেয়েছি যে আমার শিক্ষার্থীরা আগে আমার কাছ থেকে কতটা আদায় করে নিতে পারে, আমার মন কতটা জয় করে নিতে পারে, তবেই না তো আমি দেব। তো আপনারা কতটা মন জয় করেছেন অতীতের ভিডিও দেখে আসবেন, অতীতের রেকর্ড রয়েছে সেগুলো দেখবেন, অন্যান্য জায়গা থেকে আপনারা যারা শিখেছেন তারা দেখবেন, এটা কম্পেয়ার করবেন। এই যে বললাম, যখন আমরা সম্মেলনে কথা উঠেছিলাম আমরা 200 লোক, তাছাড়া অনলাইনে যোগদান করার সুযোগ থাকবে কিন্তু 100 লোক। আপনারা যাচাই করে নেবেন যে অনলাইনে কত লোক যোগদান করছে, তাদের ভিতর দিয়ে 2 জনের একটু কথা বলার সুযোগ দেবেন না? কি দেবেন, কিভাবে দেবেন? এইটা দেয় কে? এই লোভ লালসা কে তৈরি করে? ওই রাহু তৈরি করে। সেই রাহু আমার তুলা রাশিতে 7ই নক্ষত্রে অবস্থান করছে। তাহলে আমার তো লোভ থাকবেই। আমার প্রথমে চিন্তা করেছিলাম শিক্ষার্থীদের নিয়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে নবীনবরণ হবে, সেখানে একজন জ্যোতিষরা যোগদান করলো। সেখান থেকে এখন বিদেশ থেকে জুমে যোগদান করবে। যারা জুমে স্থান পাবে না তারা অনলাইনে দেখবে, লাইভে দেখবে। কেন? তারপরেও আমাদের আশা পূর্ণ হচ্ছে না কেন? এই আশাপূর্ণ কে করাবে, কেন করাবে? যার যার জন্ম নক্ষত্র। এই যে আমরা এখানে হাত কেন করে রাখি, এগুলো আপনারা কখনোই প্রশ্ন করেননি। 1 2 3 হয়ে গেছে। তাহলে যদি আমরা বলি এটা মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, তাহলে মিথুন রাশির যখনই আমরা রাহুর কোনো জাতক পাবো, হাতে চলে যাবো যে আমরা মিথুন রাশির জায়গা। কারণ মিথুনের রাহু তুঙ্গস্থ। কারণ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিখিয়েছে মিথুনের রাহু তুঙ্গস্থ। তাহলে এই পর্বটার দিকে নজর দেব। এইবার যখন তুলায় যাব, তুলা রাশি তার নিজের নক্ষত্র, তখন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, মানে এই অনামিকা আঙ্গুলের মাথার পর্বে চলে যাব। মাথার পর্বটা কেমন সেটি আমরা দেখে নেব। সেই দেখার পরে আমরা কি করব পরবর্তীতে? কুম্ভ রাশি। তাহলে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মানে কনিষ্ঠ আঙ্গুলের এই মাঝের পর্ব। তাহলে আমরা কোথায় কোথায় দেখবো? এখানে দেখবো, এখানে দেখবো, আর এখানে দেখবো। এই 3টি জায়গা দেখবো। এই 3টি জায়গায় সবার হাতে যার রাহু ওই নক্ষত্র যুক্ত থাকবে, তার দেখা যাচ্ছে কিন্তু এই রাহুর অবস্থানের কারণে ওই ক্ষেত্রগত অবস্থান নেগেটিভ দেবে বা পজিটিভ দেবে, দুটোই দিতে পারে যে কোনোটা। আবার রাহু অন্য নক্ষত্রে থাকলে কি হবে? তখন সেই জায়গায় কিন্তু সে চিহ্ন রেখে যাবে। কারণ রাহু, ধরেন আপনি কাউকে নিমন্ত্রণ করে খেতে দেবেন, আপনি দেখবেন যে ওই থালায় কিছু না কিছু কিন্তু রেখে গেছে, থাকবে। আপনার মাছের কাঁটা, তারপরে মানুষের হাড়, এগুলো কিন্তু থাকবে, থালায় কিছু লাগানো থাকবে। তাহলে ওই রাহু এত বড় একটা গ্রাসী গ্রহ, সে কি আপনার কোনো ছায়া রেখে যাবে না? তাহলে তাকে কেন ছায়া গ্রহ আর কেন উপছায়া গ্রহ বলা হয়েছে, বিজ্ঞান কেন বলেছে, এটি কিন্তু আমাদের ভাবতে হবে। তো যখন আমরা এই 3টি জায়গার সঙ্গে সঙ্গে নজর দিয়ে আমরা কি করব, 4 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, যেটি টিটু দাস স্যার বলে গেছে যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এটি কিন্তু আমাদের যেতে হবে যে জন্ম তারিখ সংখ্যা হচ্ছে ড্রাইভার সংখ্যা, তার সঙ্গে মাস এবং সাল মিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তারপরে আমরা বার সংখ্যা যোগ করেছি, এটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার করেছে। এবং পরবর্তীতে সময় সংখ্যা পর্যন্ত যুক্ত করেছে। যে কেন করেছে? জন্ম সময়টারও গুরুত্ব কিন্তু লগ্ন সেটি নির্ণয় করেছে। তাহলে আমরা দেখেছি যখন আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে এই প্রাথমিক ব্যাচের ক্লাস শুরু হয়, তখন কন্যা লগ্ন দিয়ে ক্লাস শুরু হয়েছিল। তারপরে বৃশ্চিক লগ্ন গেছে, এখন সেই একই সময় 8টার সময় ক্লাস হচ্ছে, অথচ লগ্ন ধনু যাচ্ছে। এগুলো শিখতে হবে। গত ক্লাস আমি পঞ্জিকার ক্লাস যে দেখি যে ঘন্টা মিনিটের গুণ যোগ বিয়োগ আপনারা সবাই পারেন, কিন্তু কেউ একটু কথা বলেননি। তো এ জায়গায় যদি আমরা বলেছি যে পঞ্চাঙ্গের যে প্রাথমিক অংশ রয়েছে, ওই অংশটা আপনাদের একটু পড়ে আসতে হবে। যখন পড়ে আসবেন তখন এটা সহজ বোধগম্য হয়ে যাবে। তাছাড়া লাগবে কিন্তু আপনার এই 14 15 16 নাম্বার, 14 15 নাম্বার 2টা ক্লাস বুঝতে গেলে ওটি কিন্তু লাগবে। তো আমাদের এখন করণীয় কি? আর কি করণীয়?
যখনই কোনো জাতকের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা পাবো, তখনই আমরা চলে যাব হাতের রাহুর ক্ষেত্র। রাহুর ক্ষেত্র কোথায় থাকে? রাহুর ক্ষেত্র হচ্ছে বিদ্যাঙ্গুলির গোড়ায়, আমরা কিন্তু এটা করে এসেছি অলরেডি। তো এই বিদ্যাঙ্গুলির গোড়ায় শিরোরেখার মাঝে এই পর্বটা রাহুর ক্ষেত্র। তো এই পর্ব থেকে বিভিন্ন মুখী রেখা যেতে পারে। এটা পামিস্ট্রি ক্লাস হয়েছে, আয়ু রেখার হয়েছে, শিরোরেখার হয়েছে, হৃদয় রেখার হয়েছে, ভাগ্য রেখার হয়েছে, বাকি রেখাগুলো হবে। তখন কিন্তু আমরা শিখিয়েছি রাহু রেখা দুশ্চিন্তার কারণ। শিরোরেখাকে যদি কেটে বেড়ে যায় তাহলে আমরা মস্তিষ্কের আঘাত বলবো বা মস্তিষ্কের বিপর্যয় বলবো, ভুল সিদ্ধান্ত বলবো। সেই সঙ্গে যদি সে আয়ু রেখাকে কর্তন করে, আয়ুর ওই সময় কোনো আঘাত, জ্বর, কাশি, ভেদ, বমি, বা ধরেন কোনো দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, এগুলো কম বেশি কিছু বলবো। এমনকি সে যদি হৃদয় রেখাকে কাটে তাহলে মনের কষ্ট, এগুলো, শান্তির কষ্ট, এগুলো কিন্তু বলবো। বুধের ক্ষেত্রে যদি যায় বুদ্ধিভ্রংশ, ভুল পথে বিনিয়োগ করে নষ্ট হবে, এটা কিন্তু বলবো। মঙ্গলের ক্ষেত্রে যদি যায় তাহলে জমি জমা নিয়ে বিরোধী, এসব কথা তো আমরা বলবো। এগুলো আমরা তো পামিস্ট্রির বই পড়ে নেব, পড়ে তো নেবই, এবং রাহুর রেখা থেকে আমরা জানবো। তাহলে আমাদের কয় দিকে নজর দিতে হচ্ছে দেখুন। যখনই একটি ব্যক্তি 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করছে, তখন তাকে আমার সঙ্গে সঙ্গে আমরা নজর দিচ্ছি তার প্ল্যানেটে রাহু কোথায় আছে, রাহু কোথায় কোথায় দৃষ্টি দিয়েছে। পয়েন্টগুলো একটু লিখে নেন। রাহু কোথায় অবস্থান করেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রাহু কোথায় কোথায় দৃষ্টি দিয়েছে। রাহু কার নক্ষত্রে আছে, সেটি কি রাহুর মিত্র না শত্রু। গেল 3টা। এইবার 4 নাম্বার দেখবো আমরা, হাতে এই 3টি ক্ষেত্র, মানে ইন্ডেক্স ফিঙ্গারের গোড়া, রিং ফিঙ্গারের চূড়া, আর হচ্ছে লিটল ফিঙ্গারের মিডিল, এই 3টি জায়গাতে। তাহলে এই 3টি জায়গা দেখার পরে আমরা চলে যাব হাতের রাহুর ক্ষেত্র। এই কয়টা জায়গা নিয়ে আমরা এক জায়গায় নিয়ে একটি নোট করব। সেই নোটটা কি হবে তাহলে? রাহু যেখানে অবস্থান করছে তার একটা ফল, রাহু যেখানে যেখানে দৃষ্টি দিয়েছে তার একটা ফল, দেওয়ার পরে রাহু যে নক্ষত্রে আছে তার একটা ফল। সেখান থেকে আমরা চলে যাব এই রাশির জায়গা, রাশির একটি ফল। তাহলে রাশির ফলটি নেওয়ার পরে আমরা রাহুর ক্ষেত্রগত ফল, এই 4, 5টি ফলকে আমরা একসঙ্গে লিপিবদ্ধ করব। সেই সঙ্গে রাহুর সঙ্গে যে সংখ্যা রয়েছে গ্রহ, সেটিকে নেব। নেওয়ার পরে আমরা তাদের সামনে এগিয়ে দেব, এই কয়টি নোট করে এগিয়ে একটু দিয়ে দেখেন। আপনাদের বাড়িতে ভাই বোন, বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যারা রয়েছে সবার কাছে এগিয়ে দেন। তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যিকার অর্থে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের কি শিক্ষা দিয়েছে। কোনো বই পড়া লাগবে না, যতটুকু জানেন, রাহু চরিত্র যা জানেন তাই প্রয়োগ করেন, তাহলে বুঝবেন। নীরজ স্যার আছেন? দেখেন কেমন কষ্ট লাগে। এখানে প্রায় মানে 30% হচ্ছে ভিডিও অফ। যেমন শ্যাম বিশ্বাস ভিডিও অফ, রাধারমন রাম, কি যেন ভিডিও অফ, সোহানা ম্যাডাম মেসেজ দিয়েছেন, শুভাশিস দেবনাথ, তারপরে হচ্ছে মোহাম্মদ কি যেন ভিডিও অফ, তারপরে আশুতোষ বাবু ভিডিও অফ, সঞ্জয় রয় ভিডিও অফ, তারপরে ঝুমা চৌধুরী অবশ্য মেসেজ দিয়েছেন যে উনি কোথায় আছেন, সুমন দেব ভিডিও অফ। মানে আমাদের দেখানো হচ্ছে যে আসলে আমরা ক্লাস করি। আসলে হ্যাঁ, কি কি স্যার করে? একটু স্যার একটু কথা বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি আসলে ভিডিও অফ করছি কারণ আমি আজকে আসলে ঢাকা পৌঁছেছি মাকে ট্রিটমেন্টের কাছে। আমি স্যার, আপনি হয়তো বা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি মানে যখন বাইরে ছিলাম তখন আমি ভিডিও অন করা ছিল। এখন আর কি ওই জার্নির পথ তো জাস্ট রিল্যাক্স হয়ে আর কি একটু নিজের মতো করে আছি, এই কারণে আর কি ভিডিওটা অফ রাখছি। আচ্ছা, এটা কেন কাউকে বলতে হবে না। যাই হোক, শেষে অনুধাবন করলে হবে, ক্লাসটা বুঝলে হবে, কারণ আপনারাই কষ্ট করে শিখছেন। এটা আমার যতটুকু পজিটিভিটি, তার থেকে আপনাদের পজিটিভিটি বেশি। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার চায় একই সঙ্গে শিক্ষা নেবেন, একই সঙ্গে আপনাদের প্রচার প্রচারণা হবে, একই সঙ্গে সবকিছু চায়। সেটি আপনারা বুঝতে পারবেন যে কতটা চায়, কেমন চায়, অন্তর থেকে চায় না মুখে চায়, কোনটা চায়। এটা আর কিছুদিন যাক, আপনারা বুঝতে পারবেন। আমাদের এই অনুষ্ঠানে পরবর্তীতেও আপনারা অনুধাবন করতে পারবেন যে আমরা কি চাই আপনাদের জন্য, আর আপনারা আমাদের জন্য কি চান। এটা তখন আপনারা কম্পেয়ার করবেন। প্রয়োজনে প্রত্যেকের জন্য আমরা একটা একটা করে দাড়িপাল্লা কিনবো এই দিন, যে সম্মেলনে সবাইকে যদি একটা দাড়িপাল্লা দেওয়া যায়, তাহলে সম্মেলনের শেষে আপনারা মাপ দিয়ে বলে যাবেন যে স্যার কি চায় আর আমরা কি চাই।
আগের কালে বাটখারা, এখন যদিও মিটার এসে গেছে, তো দাঁড়িপাল্লা সস্তা, খুব বেশি দাম না, আমরা প্রয়োজনে পালা পড়েন কিনে দেবো। আচ্ছা, যাই হোক, নীরজ স্যার, এইবার হচ্ছে আপনার এই রাহু নিয়ে বিশেষ করে স্যার। আর যা বলতে পারেন আপনি বলেন, কারণ রাহু আজকে একেবারে স্বয়ং এখানে অধিষ্ঠিত হয়েছে। কেন হয়েছে সেটি কিন্তু আমি বারবার বলেছি, যে আজকে 30-31, মানে 31 তারিখ ক্লাস, বাংলা 13 তারিখ, যদিও বাংলাদেশ মতে 15 তারিখ, কিন্তু মূলত বাংলাদেশ তারিখটি রচিত হয়েছে 1985 সালে। তার আগে কিন্তু আপনার সাল ছিল শকাব্দা, তারপরে সেই শকাব্দা থেকে আসছে হচ্ছে আপনার এই বাংলা সন, তারপরে আসছে ধরেন ইংরেজি সন, হিজরি সন। এগুলোর বয়স কত সেটা আপনারা দেখলে বুঝবেন, কারণ 1947 সাল আহ, হচ্ছে এখন শকাব্দা। তাহলে 1947 বছর ধরে শকাব্দা চলছে, হিজরি চলছে 1447 বছর, তারপরে ইংরেজি চলছে 2025 বছর, আর সন বাংলা চলছে 1432 বছর। আর বাংলাদেশ মতে যে তারিখটি সেটি 1985 থেকে শুরু হয়েছে, আর এখন 40 বছর। তাহলে বুঝতে হবে যে আমাদের সেই 13 তারিখে 13ই কার্তিক ক্লাসটি শুরু হয়েছে, বার শুক্রবার, এই দিন তিথি দশমী। যদিও তিথির দিকটা আপনারা অনেকেই বোঝেন না, তো সেটির ক্লাস এখনো হয়ে পারেনি। তো দশমী মানে 1 নাম্বার, মানে 10 10 নাম্বার তিথি। 10 মানে 1+0=1। ওই সেই দশমী যে কিন্তু এই 10 দিয়ে 1-এ রূপান্তর হয়েছে। কেন হয়েছে? কেন? কেন আমি সিদ্ধান্ত নিলাম? এই সিদ্ধান্ত কি আমি মানে ধরেন 2 বছর আগে বা রুটিন করার পরে ভেবে নিয়েছি? আমার কি সময় আছে ওই পঞ্জিকা উল্টানো? কিন্তু কেন করলাম? স্বয়ং রাহু অধিষ্ঠিত হয়েছেন, এখন যা বলবেন লেগে যাবে, এটা আমার প্রত্যাশা। বলেন। স্যারকে ধন্যবাদ। আহ, একটা জিনিস এখানে খেয়াল রাখা দরকার, যে এখানে কিন্তু সনাতন শাস্ত্র আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে এক একটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছে। এবং আপনারা দেখেন স্যার কিন্তু বলছেন যে উনি কাউকে গ্রন্থ কিনতে বলেন না, উনি বলেন যে অনুধাবন করেন। আসলে অ্যাস্ট্রোলজির টোটাল ব্যাপারটাই অনুধাবন এবং অবজারভেশন। আর এখানে একটা মানে চমৎকার বিষয়, সেটা হচ্ছে রাহু কিন্তু কখনো অবজারভেশন করে না, অবজারভেশন করে কেতু। রাহু দিনকে দিন চাহিদা বাড়িয়ে দেয়। আপনার হরস্কোপের, আপনার জন্মছকের যেখানে রাহু থাকবে, আপনি খেয়াল করে দেখবেন যে রাহু যেখানে আছে, ওই লগ্ন সাপেক্ষে ওই ভাবটা যেখানে বিরাজ করতেছে, ওই সংক্রান্ত বিষয়ে আপনার সবসময় চাহিদা থাকবে এবং একটা অতৃপ্তি থাকবে, যেটা কিন্তু স্যার বলে গেছেন তার বক্তব্যে। যে এই যে অতৃপ্তিটা রাহু তৈরি করতেছে, এখন প্রশ্ন হচ্ছে আপনার চাহিদাটা কিসের? আপনার জন্মছকে আপনার গ্রহের সন্নিবেশ, তার সাথে অন্যান্য গ্রহের কানেকশন, সেই গ্রহের কানেকশন বলে দিবে যে আপনার চাহিদাটা কি। যেমন আমরা যখন সংখ্যা তত্ত্ব 4 নিয়ে আলোচনা করছিলাম, সেখানে গুরুজি একটা বিষয় 4 গৃহ নিয়ে বলছিলাম, যে 4 নম্বর গৃহটা হচ্ছে আমাদের আহ নিজেদের ঘর, আমার ঘর, আমার বাড়ি, আমার ঘর, আমার মা, আমার বন্ধু, আমার আহ আহ, সন্তান সন্ততি, আমার লেখাপড়া। এই যে আমার ঘরটা 4 নম্বর ঘর, আর সেই সংখ্যাটা হচ্ছে রাহু। সেইখানে যখন রাহু অবস্থান করবে, আপনি সব সময় আপনি খেয়াল করবেন যে আপনার জমি হোক, আপনার একটা বাড়ি হোক, আপনার পরিবারটা সুখে থাকুক, আপনার একটু স্বাচ্ছন্দ্যে থাকবেন, তার জন্য যার পর নাই পরিশ্রম আপনি করবেন। শুধুমাত্র ওই ঘরের, তারপর আপনি তৃপ্ত হবেন না। এটা টিটু স্যার কিন্তু বলে গেছেন। তারপরে আপনার মনে তৃপ্তি নিয়ে আসতে পারবে না। এক কথা, রাহু কখনো তৃপ্তি দিবে না। এখন কোন কারণে যদি রাহু বৃহস্পতির সাথে কানেকশন থাকে, আর সেটা যদি চুপটাও যে থাকে, আপনার জ্ঞানের আকাঙ্ক্ষা থাকবেই। আপনারা যারা এখানে অ্যাস্ট্রোলজিতে আসছেন, আপনারা একটু নিজেদের চার্টটা নেবেন। আসলে অ্যাস্ট্রোলজিক্যাল শিক্ষার ধাপটাই হচ্ছে প্রথম ধাপটাই হচ্ছে নিজের চার্ট। যে আমি কেমন, আমি কি, আমি কেন আসছি, এই কেনটা যখন আপনার ভিতরে তৈরি না হবে, তখন কিন্তু আপনি কিছু জানতে পারবেন না, আপনার অনুসন্ধান তৈরি হবে না, আপনার কোয়ারি তৈরি হবে না। তেমনি আপনার বার্থ চার্টে রাহুটা কোথায় আছে দেখেন।
আপনি দেখেন যে অ্যাস্ট্রোলজি শিক্ষার প্রতি আপনার আগ্রহ তৈরি করতে কোনো না কোনো ভাবে রাহু, এটা আপনারা খেয়াল করে দেখবেন নিজেকে কোনো না কোনো চিনতে ভাবে। সহযোগিতা করে রাহু। স্যার যুক্ত করে দেন যে নিজেকে চিনুন, আগে আপনাকে চিনুন, হ্যাঁ, আপনি কে। হ্যাঁ, সেটাই স্যার। হ্যাঁ, এই যে এখন প্রশ্ন হচ্ছে যে রাহু আপনাকে কানেক্টেড করে কিন্তু এখানে নিয়ে আসছে। দেখেন আমরা যে এখানে যে মাধ্যমটা ব্যবহার করতেছি, সেই মাধ্যমটা কিন্তু রাহু। তার মানে দ্বাদশ ভাবের সাথে আপনি যে অনলাইনে শিক্ষা গ্রহণ করতেছেন, আপনার দ্বাদশ ভাবের সাথে রাহুর একটা কানেকশন আছে। না হলে আপনি অনলাইন শিক্ষায় আসতেছেন না, আপনি অফলাইন শিক্ষায় গেছেন। তাহলে রাহু আপনার জন্মছকের যে গৃহে থাকবে সেই গৃহ সংক্রান্ত আপনার একটা চাহিদা তৈরি করবে, এবং সেই চাহিদা সবসময় অস্তিত্বে নিয়ে আসবে। তাহলে রাহু কি খারাপ? না, রাহুকে আমরা সবসময় খারাপ বিবেচনা করি। কিন্তু রাহু না থাকলে আপনি একটা ব্যর্থ মানুষ। রাহুর প্রভাব যদি আপনার জীবনে না থাকে, আপনার ভিতরে যদি চাহিদা না থাকে, তাহলে তো আপনি ব্যর্থ। ওই 13 সংখ্যার মতো যে বাবার আছে, আমি ওইটা দিয়ে ফুটানি করলাম। নো, বাবারটা দিয়ে তো ফুটানি করা যাবে না, নিজেকে তৈরি করতে হবে, আমাকে একত্রিশ হইতে হবে। তেমনি এই চাহিদা যে গৃহে থাকবে, এখন হচ্ছে চাহিদাটা আপনার কোন গৃহে তৈরি করতেছে রাহু। সেই গৃহ সংক্রান্ত বিষয়ে রাহু যখন আপনার ভিতর চাহিদা তৈরি করবে, তখনই আপনি সামনের দিকে এগোবেন, নয়তো আপনি একটা জায়গায় স্টপ হয়ে যাবেন, স্থির হয়ে যাবেন, আপনি সামনেকে আগাইতে দিবে না। তো তো এই রাহুকে আমরা যত নেগেটিভ ভাবে নেই না কেন, রাহুর প্রভাব না থাকলে ব্যক্তি কখনো সাফল্যের দ্বার প্রান্তে যাইতে পারে না। তবে হ্যাঁ, রাহু একটা ভ্রম। রাহু সবসময় শর্টকাটে চিন্তা করে, শর্টকাটে সে সাফল্যের শিখরে পৌঁছতে দেয়। এবং রাহু আপনাকে যা দেয় সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি জীবনে অর্জনের জন্য রাহুকে ব্যবহার করবেন, কিন্তু রাহুর ফলাফল আপনি নিবেন না, আপনি নিবেন শনির ফলাফল। তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে। রাহু আপনাকে দিবে, আপনি ওটাকে শনি শনি যুক্ত করে দিন, আপনি শনি যুক্ত করে দিন। যদি ওইটার ফল দীর্ঘস্থায়ী ভাবে পেতে চান, তাহলে শনি যুক্ত করে দিন। কারণ রাহু একমাত্র শনির কাছে পরাগত, দুইজনের অ্যাক্টিভিটি টোটালটাই বিপরীত। রাহু কেতুর অ্যাক্টিভিটি যেমন বিপরীত, তেমনি শনি এবং রাহুর, রাহু যতটা চঞ্চল, ঠিক ততটাই ঠিক ততটাই শান্ত হচ্ছে শনি, ধীর স্থির। তাইলে দুইটার কম্বিনেশন যখন থাকবে, আপনাকে চাহিদাটাকে কন্ট্রোল করতে পারবে, যে কতটুকু চাহিদা আপনার করা উচিত। আপনি হয়তো এফোর্ট দিলেন 20%, 200%, 200% বললাম, কিন্তু আপনি রেজাল্ট পাবেন 100%। যখন এফোর্ট দিবেন 100%, রেজাল্ট পাবেন 50%। তাহলে রাহু শনির কম্বিনেশন যখন আপনার জীবন থাকবে, এটা কিন্তু একটা দোষও তৈরি করে, আমরা যেটাকে ট্রাপিক যুগ বলি। কিন্তু এই কম্বিনেশনটা আপনাকে নিজেকে জানতে, নিজেকে বুঝতে শেখাবে, যে হু আই এম। এই প্রশ্নটা কিন্তু নিজের ভিতর তৈরি করে রাহু, এটা কেতু তৈরি করে, কিন্তু রাহু চাহিদাটা তৈরি করে। রাহু আপনাকে অনুসন্ধানের দিকে আগে দিতে দেয়। কেতু থাকলো, আমি শুধু বসে বসে ভাবলাম, কিন্তু রাহু যদি না থাকে আমি সামনে আগাবো না। কিন্তু অতএব জীবনে রাহুকে আমরা যতটাই নেগেটিভ ভাবে দেই না কেন, রাহু কিন্তু নেগেটিভ না। প্রত্যেকটা গ্রহেরই প্রত্যেকটা গ্রহেরই পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। যেমন 13 তারিখে রাহু ব্যক্তিকে অহংকারী বানাবে, তার একটা প্রবলেম থাকবে। সে বাবার আছে, কাকার আছে, জেঠার আছে, দাদুর আছে, ওরে বাবা আমি কম মানুষ, কম বড় মানুষ নাকি, তার ভিতরে একটা অহং তৈরি করে দিবে। সে সব জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে চাই, আমি নিজেকে প্রেজেন্ট করতে চাই, আমি। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে। রাহুকে বিচার করতে গেলে আপনি সবসময় নেগেটিভ ভাবে করবেন না, পজিটিভ নিয়ে আসবেন। যে ঘরগুলো খারাপ, দুষ্টাম গুলো যদি থাকে, সেইখানে নেগেটিভিটি তৈরি করে, সেটাও প্রতিকার করার একটা রাস্তা আছে, সেখানে আপনি শনিকে যুক্ত করবেন। এবার আমরা আরেকটু যুক্ত করতে চাই, তাহলে আমাদের নীরজ স্যারের আরো বলতে সুবিধা হবে। সেটা স্যারকে আমি একটু সহযোগিতা করে দিই। আপনাদের ভিতর থেকে রাহুর যে কোনো একটি তারিখ বলবে। সর্বপ্রথম সঞ্জিত কুমার চক্রবর্তী রাহুর একটা তারিখ বলবেন। রাহুর একটা তারিখ, রাহুর তারিখ আমরা জানি 4, 13, 22, 31, যে কোনো একটা তারিখ বলবেন। বলেন, এই চারটের মধ্যে যে কোনো একটা বলতে হবে, বলেন।
কুইক। বলেন সঞ্জিত বাবু, বলেন একটা তারিখ The বলেন। audio off, sound off. স্যার 22 তারিখ, 22। 22। ধন্যবাদ। এইবার আর একজন বলবে হচ্ছে একটি মাসের নাম, সেটি বলবে কার কাছ থেকে নেব, সেটি হচ্ছে আমাদের শক্তিময়ী ম্যাডামের কাছ থেকে নেই। শক্তিময়ীটা বলুন, একটি মাসের নাম বলুন, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটি মাস বলেন দ্রুত। মিউট আনমিউট। হ্যাঁ, একটি মাস। কি মাস? মার্চ। হ্যাঁ, মার্চ। মার্চ মানে 3। আর একজন বলবে একটি সাল, একটি সাল বলবে আমাদের এখান থেকে কার কাছ থেকে নেব, একটু যারা ব্যাকে রয়েছে ব্যাক পর্দায় যাই আমরা, এখান থেকে নেই। আহ রথীন চক্রবর্তী বলুন একটি সাল, যে কোনো একটি সাল বলুন। 2000 স্যার। কত? 2000। 2000। আপনাদের তিনজনকে কি আমি শিখিয়ে দিয়েছি যে এই সাল এই তারিখ বলবেন? কাউকে শিখিয়ে দিয়েছি? একজনে বলবেন সময়, সময় বলবে চয়ন রায়, না কি দেখলাম নাম এখানে, চয়ন রায়। একটি সময় বলেন, রাত দিন 24 ঘন্টার মধ্যে যে কোনো একটি সময়। স্যার সন্ধ্যা 7টা 28 মিনিট। সন্ধ্যা 7টা 28 মিনিট। নীরজ স্যার প্ল্যানেটটা করুন, 7টা 28 PM। হ্যাঁ স্যার, করতেছি। এটা জন্মস্থান, একজনের জন্মস্থান বলেন, বিশ্বের যে কোনো দেশ বলতে পারেন, বাংলাদেশও বলতে পারেন বা বিশ্বের যে কোনো দেশ বলতে পারবেন। সেটি বলবে কে? আহ বিষ্ণু মহন্ত বলুন, বিশ্বের যে কোনো দেশ বলতে পারেন। স্যার ভারতের কলকাতা। ভারতের কলকাতা, নিলাম কলকাতা। নে, স্যার তুলা লগ্ন। আমরা তুলা লগ্ন, লগ্নে চন্দ্র, লগ্নে চন্দ্র, কেতু হচ্ছে মকরে, মকরে কেতু। তারপরে কেতু, কুম্ভে বুধ শুক্র, কুম্ভে বুধ শুক্র, মিনে রবি। মীনে রবি, তারপর মেষে হচ্ছে মঙ্গল শনি বৃহস্পতি, শনি মঙ্গল বৃহস্পতি মেষে। মঙ্গল শনি বৃহস্পতি। হ্যাঁ, কর্কটে রাহু, কর্কটে রাহু। এটা রাহু। তাহলে এই কিন্তু আমার এই তারিখে চন্দ্র স্যার, মজার ব্যাপার হচ্ছে চন্দ্র আছে স্যার রাহুর নক্ষত্রে, হাতি নক্ষত্রে। চন্দ্র সাতী নক্ষত্রে। নক্ষত্র সাতী কত নম্বর? 15 নম্বর। রাহুল নক্ষত্র। এই সাতী নক্ষত্র মানে 15 নম্বর নক্ষত্রে আছে। একটু খেয়াল করেন। 4 5 6 7 8 9 10 11 দ্বাদশ। এই লোকটা জন্মগ্রহণ করেছে 22 মার্চ 2000 সাল 7টা 28 মিনিটে কলকাতায় জন্মগ্রহণ করেছে। তাহলে সেই লোকটা ক্লাসটা হচ্ছে রাহুর ক্লাস। দেখেন রাহু, সে চন্দ্র কিনা, যেটা রাশি, সে তুলা লগ্ন, তুলা রাশিতে জন্মগ্রহণ করেছে। তুলা রাশি তুলা লগ্ন, সে সাতী নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র নিয়ে জন্মগ্রহণ করেছে। রাহু তার অবস্থান করছে কর্কটে মানে 10 নম্বর ঘরে। রাহু 10 নম্বর ঘরে অবস্থান করে সে দৃষ্টি দিচ্ছে কোথায়? সে দৃষ্টি দিচ্ছে 6 নম্বর ঘরে, তার পঞ্চম দৃষ্টি। 4 নম্বর ঘরে তার সপ্তম দৃষ্টি, এবং 3 নম্বর ঘরে তার নবম দৃষ্টি, আর হচ্ছে 11 নম্বর ঘরে তার দ্বাদশ দৃষ্টি। এই কয়টা ঘরে সে দৃষ্টি দিয়েছে। তাহলে এই রবিকে দৃষ্টি দিল, চতুর্থ ঘরে দৃষ্টি দিল, এই 2 নম্বর ঘরে দৃষ্টি দিল, আর 11 নম্বর ঘরে দৃষ্টি দিল। তাহলে কর্কটে রাহু অবস্থান করছে। আমরা কোন কোন জায়গায় দেখব? রাশিতে আগে দেখব, রাশি থেকে আমাদের তিথি তিথি এই জাতীয় বের হবে, তাহলে সেটি আমরা দেখব। তাহলে রাশি সে সাতী নক্ষত্রে আমরা পেলাম। এইবার কর্কটে রাহুটা কোন নক্ষত্রে আছে সেটা আমরা একটু দেখবো। কর্কটের যেহেতু পুনর্বসু, পুষ্যা আর অশ্লেষা 3টি নক্ষত্রই হয়। তো পুনর্বসু যদি হয় বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা হলে জানি আমরা শনির নক্ষত্র, অশ্লেষা হলে কি? অশ্লেষা হচ্ছে, উৎসাহ স্যার, উৎসাহ স্যার, উৎসাহ অশ্লেষা আছে। অশ্লেষা হচ্ছে অশ্লেষা বুধ, বুধের স্যার নক্ষত্র স্যার। বুধের বুধ, নক্ষত্র। বুধ। হ্যাঁ হ্যাঁ, বুধের বুধ। বুধের তো বৃহস্পতি শনি বুধ এই তিনটা আমরা জানি। তো কোন নক্ষত্রে পড়েছে? এটা কত নম্বর পড়েছে? পুষ্টায় স্যার, পুষ্টায়। পুষ্যা হইল স্যার শনি পুষ্যা নক্ষত্র। মানে শনি। শনি নক্ষত্র। শনি নক্ষত্র, শনি নক্ষত্র স্যার। হ্যাঁ, শনি নক্ষত্রে পড়েছে। এইবার এই প্ল্যানেটে আমরা যেমন বলেছি জন্ম তারিখে, তাহলে 22 তারিখে জাতক দেখবো প্রথম। দেখার পরে তার রাহু কোথায় আছে সেটি দেখবো।
তাহলে রাহু কর্মভাবে আছে, তাহলে এনার কর্মটা কেমন হওয়া উচিত? কর্মটা কর্ম ভাবে সে আবার শনির নক্ষত্রকে নিয়ে আসে, শনির গৃহে সে আবার দৃষ্টি দিয়েছে, যেটি আমাকে চিনবো, যেটা নিজের ঘর সেটি চিনবো, এখান থেকে আমার চরিত্র বের করব, যে আমি কেমন সেটি বের করে, আমার মা কেমন, আমার কন্যা সন্তান কেমন, আমার সুখ কেমন, আমার বন্ধু কেমন, আমার মিত্র কেমন, এটি আমরা বের করব। তারপরে ধরেন ষষ্ঠ ঘরে যেটা রিপু ভাব, সেখানে দৃষ্টি দিয়েছে। ষষ্ঠ ভাবে কিনা আয়পতি রবি অবস্থান করছে, সেই আয় ভাবে ও রাহু দৃষ্টি দিয়েছে। তাহলে ওনার আয় উপার্জন কেমন হবে, সেই রবির উপরে দৃষ্টি দিয়েছে। এই ঘরের অধিপতি বৃহস্পতি, সে গিয়ে শনি নিচস্থ শনি মঙ্গলের সঙ্গে সক্ষেত্রগত মঙ্গলের সাথে অবস্থান করছে। তাহলে এই শনি, যদিও আমরা এর দিকে যাব না, অনেক কঠিন হয়ে যাবে, শনি তার তৃতীয় দৃষ্টি দিয়েছে, বৃহস্পতি কিন্তু তার পঞ্চমে অর্থাৎ একাদশে আবার বৃহস্পতিরও দৃষ্টি আছে, যেখানে রাহুর দৃষ্টি। আবার লগ্নে দেখা যাচ্ছে সেখানে বৃহস্পতি শনি মঙ্গল তিনজনেরই দৃষ্টি আছে। আবার ধনভাবে মঙ্গলের গৃহে মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে। এগুলো আপনারা একবারে 1 মিনিটে এত শখ, এত দৃষ্টি মুখস্থ করতে পারবেন না, এটা একটু চর্চা করতে হবে। ধরেন আমি একটা কথা বলি যে, হ্যাঁ আমি 30 সেকেন্ডে একটি প্ল্যানেটের কোথায় কোন গ্রহ দৃষ্টি দিয়েছে, এটা ঈশ্বর আমাকে মনের ভিতর নিয়ে যাওয়ার একটা আহ, সক্ষমতা আমাকে দিয়েছে, এটা চর্চা করতে করতে হয়েছে। তো তো সেই অনুযায়ী এটা আপনাদের আরো চর্চা করতে করতে হবে। তো এত দ্রুত বললে আপনারা বুঝবেন না। তাহলে রাহু কর্মভাবে রয়েছে, শনি নক্ষত্রে রয়েছে, রাহু সে দৃষ্টি দিল ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে যেগুলো বিচার করি, বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা, ঋণ, দুর্ঘটনা, রক্তপাত, প্রতিযোগিতা, হেরে যাওয়া, খেলাধুলায় হেরে যাওয়া, বিভিন্ন জায়গায় আমরা যে হেরে যাই, কেন হারি, না হারলে জিতবো কি করে, এগুলো বিচার করা হয়। আবার একাদশ ঘর থেকে প্রত্যাশা, প্রাপ্তি, তারপরে আহ ওই যত চাওয়া পাওয়া, সেগুলো বিচার করা হয়। তাহলে সেই চাওয়া পাওয়ার অধিপতির পরে দৃষ্টি দিয়েছে, চাওয়া পাওয়া দিচ্ছে কিনা। ওই রবির কিন্তু, এই যে রবির ক্লাস, এই রাহুর সাথে রবি কিন্তু ওখানে রয়েছে, এখানে রাহুর সঙ্গে রবি কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখেন খেলাটা। আবার রাহু ক্লাস হচ্ছে, চন্দ্রটা সাতী নক্ষত্রে পড়বে। তারিখটা আপনারা দিয়েছেন না আমি দিয়েছি? তারিখটা কি মুখস্থ করে রেখেছি? তারিখটা লিখে নেন আপনারা সবাই। যদি বলেন যে নিরজ স্যার আবার একটা ভুল ছক দিয়েছে, তাহলে আপনারা সফটওয়্যারে বের করে নেবেন। সেটি হচ্ছে 22 মার্চ 2000, 7টা 28 মিনিট, কলকাতা। স্যার এই কুণ্ডলিতে এটি অন্য জায়গায় হলে পরিবর্তন হয়ে যেত। স্যার তাছাড়া এই কুণ্ডলিতে লগ্ন আর রাশি কি এক? হ্যাঁ, এক তুলা। এই হ্যাঁ। যে রাহু নবম দৃষ্টি দিয়েছে ধনভাবে, তাহলে তার ধন সম্পদ কিভাবে বিচার করব? এই বিচার করার পরে আমরা যখন এই কয়টা দিক দেখব, এখানে লাল দাগগুলো আমরা শুধু দেখবো, অন্য কিছু না, শুধু লালগুলো দেখবো। তাহলে লালগুলো দেখে যাওয়ার পরে, আর লগ্ন তো আমাদের দেখতেই হবে, এর তো কিছু করার নেই। লগ্ন রাশি না দেখে তো আর কারো কোনো বিচার হবে না। তখন আমরা এখানে চলে যাব যে, এই রাহু এখানে আমরা রাশি কি, তুলা। তুলার ঘর কোনটা? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, মানে এই সাত, এই যে সাথে গোল্লা দেওয়া রয়েছে। তাহলে আগের থেকে আমাদের কেন গোল্লা দিলাম ওখানে, কি কারণে দিয়েছিলাম? কারণটা জানেন? দিয়েছিলাম কেন? যে তুলা রাশির সাথী নক্ষত্রের কারণে আমরা ওই যে মিথুনে রাহু তুঙ্গস্থ হবে না কি হবে, এইটার জন্য বলেছিলাম। যদি ওই কথা বলেন যে বৃষে তুঙ্গস্থ হবে না বৃশ্চিকে হবে, এই বৃশ্চিকে যে নক্ষত্র রয়েছে ওটিও আপনারা রাহুর সঙ্গে সংঘাত সঙ্গে, ওই সংখ্যার সাথে যোগ করে দেখবেন। আর মিথুনে যখন ধরবেন তখন রাহু নিঃস্ত হবে ধনুতে। ধনুতে যখন যাবেন মূলা, পূর্বাষাঢ়া আর উত্তরাষাঢ়া, এই তিনটির সঙ্গেও যোগ করে দেখবেন যে রাহুর ঘাড় মুটকে দেওয়া হয়েছে ধনুতে। যার জন্য আমি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি নতুন আবিষ্কার, আপনাদের ভুল শেখা কার সঠিক শেখা সেটা শিক্ষা দিচ্ছে, যে মিথুনে রাহু তুঙ্গস্থ, ধনুতে রাহু নিঃস্ত। তো সেটি যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা চলে যাব এই সেই গোল্লার জায়গায়। তাহলে গোল্লা কিন্তু আমি মুছে অন্য জায়গায় গোল্লা দেইনি, সেটি কিন্তু আমাদের দেখতে হবে। তো এটি যখন আমরা দেখে যাব, তারপরে আমরা এই ফলাফলগুলোকে যদি এক করি, তাহলে আজকের এই প্ল্যানেটের সঙ্গে এই প্ল্যানেটের কি মিল রয়েছে, এবং এর সঙ্গে ওই তারিখের কি মিল রয়েছে, 14 নম্বর ক্লাসের বুধের কোনো মিল আদৌ আছে কিনা, এটাও দেখতে হবে। বার শুক্রবার তার সঙ্গে কোনো মিল আছে কিনা, সেটা দেখতে হবে। দেখার পরে আমরা রাহুর হাতের রেখা দেখে যদি একটা ফলাফল দেই, ছকটা সেট আপ করে নিতে পারেন, বা জন্ম তারিখ লেখা থাকলে প্রত্যেকের মোবাইলে সফটওয়্যার রয়েছে, আপনারা বের করে অনুধাবন করবেন। তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে জ্যোতিষ শিখবো, কোথায় কঠিন জ্যোতিষ। আমি বলি কঠিনের কও নেই জ্যোতিষে, যদি শুধু বেসিকটা মনে রাখা যায়।
এবার নীরজ স্যার আপনি সহযোগিতা করেন যে আমাদের এখানে আদৌ কোনো মিল পাওয়া গেছে কিনা, কারণ আমি বললে তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা মনে করবে স্যার জবথব দিয়ে একটা মিল দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাদের মুখ দিয়ে দেন। শুক্রটা কোথায়? নিউজটা শুক্রটা কোথায়? আজকে একটু কথা বলতে হবে, যারা আমাদের শিক্ষার্থীদের ভিতরে একটু হরোস্কোপ বোঝেন তাদেরও কিন্তু বলতে হবে, এখানে রেডি থাকবেন নীরজ স্যার বলার পরে। শুক্র হচ্ছে কুম্ভতে। শুক্র কিছুটা কুম্ভতে। বুধ কুম্ভতে দেখেন, না? বুধ শুক্র কুম্ভতে। ঠিক আছে। দেখেন একটা মজার বিষয়, আসলে আমরা জানি না যে চন্দ্রটা আজকে সাথী নক্ষত্রে পড়বে এবং আহ তুলা লগ্ন পড়বে। আর যেহেতু রাহু শনি নিয়ে একটা কথা হচ্ছে, আহ রাহু শনি কিন্তু রাহুর শনি নক্ষত্রে আছে কর্মভাবে। আরেকটা ভাব, সেটা আপনারা খেয়াল করেন, আমরা আজকের যদি আমরা তারিখটা বিশ্লেষণ করি, তারিখটা বিশ্লেষণ করলে রাহুর সংখ্যা নেওয়া হয়েছে, রাহু দশম ভাবে আছে। ওকে ফাইন। দেখেন আমরা কিন্তু টোটাল কাউন্ট হচ্ছে বুধ। আমরা যদি ভাগ্যাঙ্ক করি, তাইলে সেটা হচ্ছে তারিখ সাল মাস মিলে হচ্ছে আমার বুধ। বুধ কিন্তু ফিফথ হাউসে আছে, শিক্ষার জায়গায়। নয় নয় না স্যার, নয় মঙ্গল। কোথায় স্যার? নয় ভাগ্যাঙ্ক নয় হবে, মঙ্গলের মঙ্গল। মূলাঙ্ক 9 হবে। 4 3 7 2 9। না না, এটা না, এটা না, এটা এই যে আজকের তারিখেরটা বলছি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারিখেরটা বলছি। বুধ এই ফিফথ জায়গায় যে হাউসে আছে। নয়, এই সেই নয় এখানে হ্যাঁ, দেখেন। এবং দেখেন শুক্রবার, এবং দেখেন শুক্রবার, শুক্র কিন্তু সাথে অবস্থান করতেছে বুধের। এবং সব মিলে হচ্ছে চন্দ্র লগ্নে অবস্থান করতেছে। আর আলোচনা হচ্ছে সেই রাহু। দশম ভাব হচ্ছে আমাদের কর্মভাব, দশম ভাব হচ্ছে সামাজিক ভাব, দশম ভাব হচ্ছে আপনার প্রতিষ্ঠার ভাব, আপনার আপনি কিভাবে সমাজে অবস্থান করছেন তার ভাব। আজকে টোটাল আলোচনাটাই এই রাহুর সামাজিকতা নিয়ে আলোচনা হচ্ছে। এবং তার সাথে শনিকে আমরা জুড়ে দিয়েছিলাম, কিন্তু শনি কিন্তু প্লেনেটে শনি দেখিয়ে দিচ্ছে যে আমি রাহুর সাথে আছি। মানে এইখানে রাহু যতক্ষণ শনি নক্ষত্রে আছে, রাহু কন্ট্রোলে আছে। এইখানে রাহু যদি দশম ভাবে থাকে, দেখেন শনি পঞ্চমপতি, সে বসে আছে সপ্তমে, আবার রাহুকে তার নক্ষত্রে নিয়ে রাখে। এই রাহু দুর্বল রাহু, নাকি এই জাতকের ক্ষেত্রে সবল রাহু? এই রাহু কি জাতককে নেগেটিভিটি দিবে নাকি পজিটিভিটি দিবে? এটি আমাদের বিচারটা বিচার। এখানে একটু স্যার বলে যাবেন যে 22 তারিখে দুটি চন্দ্র, দুটি মা যখন রাহুকে প্রভাবান্বিত করছে, ওই রাহুর ফলাতে সেই চন্দ্রের নক্ষত্রে মায়ের কোলে যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। কি রাহু করেছে? শনি নক্ষত্রে স্যার, না, চন্দ্র। চন্দ্রের গৃহে হ্যাঁ হ্যাঁ, চন্দ্রের গৃহে। তাহলে মায়ের কোলে চন্দ্রের। 22 তারিখ বলেছি, সে হ্যাঁ 22 হ্যাঁ তারিখে মার কোলে যে ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ। তাহলে ওর মাথায় তার শুধু। না, এছাড়া স্যার এমনও যদি বিচার করেন, লগ্ন সাপেক্ষে চতুর্থ শনি, এই শনি নক্ষত্রে মার কুলেই রাহু বসে আছে। হ্যাঁ, মার্কুলেই তো আছে এখানে রাহু। এই 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 না, এখন প্রশ্ন হচ্ছে এই জন্ম তারিখটা যার, বা যে যে ব্যক্তি, যে জাতকের, তার ক্ষেত্রে এই রাহু কি তাকে নেগেটিভ রেজাল্ট দিবে নাকি পজিটিভ রেজাল্ট দিবে? এইটা হচ্ছে আমাদের প্রথম বিচার্য। তাহলে দিলে তাকে নেগেটিভ দিলে কি দিবে, পজিটিভ দিলে কি দিবে? যেহেতু দশম ভাবে রাহু আছে, শনি নক্ষত্রে, শনি পঞ্চমপতি এবং চতুর্থপতি, আমরা একটা জিনিস যদি বিচার করি, চতুর্থ ভাবে রাহু কেতু আছে, সেইখানে তার পারিবারিক কিছু প্রবলেম থাকতেই পারে। এটা ওইখানে না, ওইখানে তার একটু মানে ডিসেবিলিটি থাকতে পারে। কিন্তু তার দশম ভাব কিন্তু রাহু শনি নক্ষত্রে থাকায় এবং মায়ের কোলে মাথা দেওয়ায় রাহু কিন্তু এখানে পজিটিভ রেজাল্ট দিবে। এই জাতক এই শুধুমাত্র পারিবারিক দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলতে তার নিজেকে সে সমাজে ব্যক্তিত্ব করবে, নিজেকে সে সমাজে তার নিজের কাজের প্রতি বেশি মনোযোগী হবে এবং ধীরে 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 সে লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। বলতে পারেন তাইলে সে কি করবে? সে কিন্তু চতুর্থ ভাবেও ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে। তার মানে এই জাতক সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাবে এবং তার প্রতিযোগিতায় অংশগ্রহণটা হবে যে চট করে সে কখনো রেজাল্ট আশা করবে না। সে নিজেকে খুঁজবে, নিজেকে খুঁজতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছাবে সেই ব্যক্তি তখন
আস্তে 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 এগোবে। এই রাহু কখনো এই জাতকে কখনো নেগেটিভ রেজাল্ট দিবে না, এই রাহু জাতককে সবসময় পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। জলরাশিতে রাহু আছে, বায়ু রাশির নক্ষত্রে আছে, রাহু নিজে বায়ুকারক নক্ষত্র, এবং রাহু শনির মতো গ্রহের শনির নক্ষত্রে আছে, অর্থাৎ কন্ট্রোলে আছে। জলরাশিতে আছে, তার মমত্ব বুধ থাকবে, তার ভিতরে মমত্ব থাকবে, এই জাতকের ভিতরে মমত্ব থাকবে। চন্দ্র আবার রাহু নক্ষত্র আছে, দেখেন তার জীবনটাই রাহুময়, জীবনটাই রাহুময়। এই ব্যক্তি নিজের জন্য জন্মগ্রহণ করে নাই, সে সমাজকে দেওয়ার জন্য জন্মগ্রহণ করছে। সে নিজের জীবনের দুঃখ যাতনা ভুলতে গিয়ে সবসময় সমাজকে একটা কিছু দেওয়ার চেষ্টা করবে, অপরের জন্য করার চেষ্টা করবে। সপ্তম পতি যদি সপ্তম পতি সপ্তমে, দ্বিতীয় সপ্তম পতি সপ্তমে, তার মানে আমরা যদি তাকে মাঙ্গলিকও বিবেচনা করি, সেখানে শনি মঙ্গল যুগ, তার মানে তার ফ্যামিলি লাইফ তার খারাপ হতে পারে, কিন্তু তার সামাজিক জীবন খুব ভালো হবে। তাছাড়া স্যার একটু যুক্ত করেন যে রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে তুলা লগ্ন সাপেক্ষে পাপ, আর হ্যাঁ, শনি বুধ শুভকারক গ্রহ, শনি একাই রাজযোগকারক গ্রহ। তাহলে রাহু তো এখানে মরে গেছে, রাহু রাহু মারা গেছে। থেকে মরে গেছে। মরা রাহু 22 তারিখে জন্মগ্রহণ করা রাহু ষষ্ঠ ভাবকে কত পীড়িত করবে। চতুর্থ ভাব সে শনির কাছে সে ভয় পায়, মাথা নত করে, যেটি আমরা বলেছি অর্ধকায়ং মহাগরং চন্দ্রাদিত্য বিবর্ধকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহু পরমামহ। তো এই যেটি বলেছে সেটি কি করেছে? তাছাড়া ধনভাবে যে দৃষ্টি দিয়েছে, তাহলে ধনভাবের অধিপতি মঙ্গল, মঙ্গল তার নিজের ঘরে সেখানে আবার দৃষ্টি দিয়ে বসে আছে, রাহুও সেখানে দৃষ্টি দিয়েছে। তাহলে কি করছে? আবার আয় ভাবে প্রত্যাশার ঘরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, এবং সেখানে বুধ শুক্র স্বয়ং দৃষ্টি দিয়েছে, আর রাহুও দ্বাদশ দৃষ্টি দিয়েছে। তাহলে রাহুর কি করণীয় আছে ওখানে? যেখানে বৃহস্পতি বাঁচানোর চেষ্টা করছে একাদশ ভাবকে, যেখানে বুধ শুক্র বাঁচানোর চেষ্টা করছে, তুলা লগ্ন সাপেক্ষে রবি মঙ্গল বৃহস্পতি তো পাপ। তাহলে রবি সে মরে যাক, ও তো এমনি পাপ, ও রাহুদিষ্ট হয়ে মরে গেছে, ওকে আর বাঁচানোর দরকার নেই। মঙ্গল কিনা সে পাপ গ্রহ, সে মঙ্গল নিজ গৃহে, সে শনি যুক্ত থাকার কারণে, রাশি চন্দ্র দৃষ্টি দেওয়ার কারণে মঙ্গলের আগুন যখন জ্বলছে, তখন চন্দ্র দৃষ্টি দেওয়ার কারণে তার মঙ্গল শান্ত হয়ে গেছে। আবার মঙ্গল তার নিজ গৃহে অবস্থান করছে শনি আর বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। মঙ্গলের আমরা শত্রু লিখেছি কি? যে মঙ্গলের শত্রু বুধ। তাহলে যে বুধ লিখেছি, বুধের সাথে তার কানেক্টেড হয়নি। তাহলে ওখানে যে শনি মঙ্গল যুক্ত থেকে মঙ্গল কি করলো, কি করতে পারছে? তাহলে এই রাহু মরে যে জাতককে কতটা বাঁচিয়েছে। এইবার হাউজের থেকে বক্তব্য নেন, তারপরে বাকি অংশ আমি খোলাসা করে দেবো। হ্যাঁ, এখন আপনারা একটু বিচার বিশ্লেষণ করুন। আচ্ছা স্যার, এই এই আপনি আজকে না, আপনি না। না না, আমি বলবো না, আমি ওই যে তাদের পক্ষ থেকে যে প্রশ্ন জানতে চাইতেছি, যে বারবার কেন রাহু আসতেছে, আজকে এই ব্যাখ্যাটা আপনারা করেন, যারা হ্যাঁ, শিক্ষার্থী তাদের কাছে এটা আবেদন। করেন। হ্যাঁ, যে কিছু সময় বারবার বলছে কেন ঘুরে চমৎকার, ফিরে, বারবার রাহুই কেন রাহু আসতেছে, আসতেছে, ঘুরে ফিরে রাহু রাহু, মানে কেন রাহু শনি রাহুর এত চন্দ্র প্রভাব আসতেছে কেন আজকে, বারবার। কেন রাহুর এত প্রভাব, এটা আপনারা এই শিক্ষার্থীর পক্ষ থেকে একটু একটু বলেন, শুনি আমরা। ঠিক আছে স্যার, আমি বলি স্যার, আমি বলবো, অনুমতি দিলে আমি বলতে না পারি না স্যার। আপনি না, আপনি আগে আপনি আগে বলতে পারবেন নতুন, না, আপনি আগে উচ্চতা যাচ্ছেন। আগে স্যার নতুন এই ঠিক আছে নতুন স্যার। স্যার এই কুণ্ডলিতে শুক্র কোথায়? শুক্র শুক্র কুম্ভে পঞ্চমে। আছে, কোন কুম্ভে বুধ রাশিতে? শুক্র। কুম্ভ, কুম্ভে বুধ কুম্ভে। শুক্র এক জায়গায়। বুধ শুক্র। হ্যাঁ হ্যাঁ, বুধ শুক্র। বলুন, এতক্ষণ আপনারা রাহুর আলোচনা শুনলেন, এখন নিজেরা বলুন যে আসলে কতটুকু ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেটা আপনারা না বললে বোঝা যাবে না। তো বলুন যে রাহু সুদীপ্ত সম্পর্কে। সুদীপ্ত বাবু বলেন, সুদীপ্ত বাবু বলেন একটু, এই যে রাহু বারবার কেন আসছে, একটু বলেন দু চার কথা, আপনি বলেন দু চার কথা, রাহু বারবার কেন আসছে, রাহুর ফোকাসটা কেন তো আজকে। আপনার পার্সোনাল অ্যানালিসিস বলুন, আপনার না বললে তো বোঝা যাবে না। আজকে স্যার কেন এটা স্যাররা আরো ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে স্যার আজকে আমাদের যে জন্মছক, যে টাইমটা এখানে দেয়া, সেখানে যদি স্যার দেখি, তো রাহু এখানে
আচ্ছা, আমি এখানে একটু আপনাদেরকে কে বলতে সহযোগিতা পারবেন? করতে কে চাই। ভালো বলতে পারবেন সে বলেন। ভালো মন্দ যেই পারেন বলেন। বলেন, আচ্ছা একটু অ্যানালাইসিস করেন। এটা একটা ফান্ডা আছে, এই ফান্ডাটা আমি ভেঙে দেব। আপনারা বলেন কেন বারবার রাহু আলোচনায় আসতেছে, আর রাহুকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, কিন্তু রাহু ক্লাসে কিন্তু কোনো বিশৃঙ্খলা হয় নাই। রাহু কিন্তু বিশৃঙ্খলার কারক। তাহলে আজকে রাহুকে শুভ না অশুভ? কেন শুভ? দেখেন স্যার সেটার কিন্তু উত্তরও কিন্তু আজকে আছে। নেহরু স্যার কিন্তু হিন্স দিয়ে দিল, যদি বুঝতে পারেন হিন্স দিয়ে দিছে। দুর্বা চক্রবর্তী ভিডিও অফ কেন? দুর্বা ম্যাডাম আপনি ওনার কিছু ওনার বলেন। বাসায় ওনার ওনার বাসায় উনি একটু অনুমতি নিতে, ওনার বাসায় একটু সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মেসেজ অনেক তো দিলে হবে না, মেসেজ দিলে হবে না, আপনারা ওপেনলি বলুন, ওপেনলি বলুন। আচ্ছা মনে যা আছে খোলা বলুন, মনে নমস্কার যা স্যার, আছে। আমি সুকান্ত সরকার স্যার, কিছু বলবো আর কি। হ্যাঁ, বলেন। বলুন বলুন, অবশ্যই বলুন। স্যার আজকে প্রথমত স্যার আমাদের মানে যে ক্লাসটা, এটা আমাদের 4 সংখ্যার ক্লাস। এটা একটা কারণ যে যে 4 সংখ্যার ক্লাসটা কেন হলো, এবং আজকে তারিখ কিন্তু 31, সেই হিসাবে ধরলেও কিন্তু আজকে রাহুর ক্লাস, এবং রাহুর প্রভাব আমরা এখানে দেখতেছি। যেমন রাহুর প্রভাবে এখানে স্যার আজকে অসুস্থ আছে, এটা আমার মনে হয় একটা প্রভাবের একটা কারণ। এবং স্যার তো দৈব চয়ন ভাবে আর কি একজনের কাছে শুনলো আজকে তারিখটা বলুন, সেও কিন্তু এসে 22 তারিখে বলতেছে। আবার মানে যেদিকে যাচ্ছে হিসাব করে দেখা যাচ্ছে 22 স্যার ওই তারিখ পড়েছে, সেটা চন্দ্রে চন্দ্রে রাহু পড়েছে, এটাও একটু বলে দাও। হ্যাঁ জি স্যার। আবার সেই হিসাবে যে ওই, মানে 4 নম্বর ঘর, কর্কটের ঘর, সেখানেও আজকে রাহু, মানে যেদিকে দেখছি সেদিকে স্যার রাহু, কিন্তু রাহু হচ্ছে, কিন্তু এই রাহু আবার যে খুব একটা মানে যে খুব প্রভাব বিস্তার করে যে আজকে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, সেটা সেটা কিন্তু আবার পারতেছে না। কারণ কেন এখানে আরো বলেন? কয়েক, এখানে যেমন প্রশ্ন সেখানে, কেন পারতেছে না বা কেন পারেনি? আমাদের প্রশ্ন হচ্ছে কেন কেন রাহু পজিটিভ দিতেছে এটা পারেনি। বলেন। এখানে পারেনি কারণ হচ্ছে রাহু এখানে মানে আমাদের গুরু বৃহস্পতি, তার একটা প্রভাব আছে যে কারণে তার, এবং এখানে শনির একটা প্রভাব দেখতেছি, যে কারণে তার কারণে রাহু এইভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারতেছে না, এটা আমার কাছে মনে হচ্ছে। তারপর আরো কিছু তারপর আজকে স্যার 31 তারিখ, এই দিক দিয়ে যদি বিবেচনা করি, যেমন এখানে প্রথমেই কিন্তু এখানে গুরু, তারপর রবি, এখানে প্রথমেই সে মানে একটা যে মানে মানে শিক্ষার একটা যে বিষয়টা, আহ, এই বিষয়টা কিন্তু মানে প্রথমেই ওইটা চলে আসতেছে, মানে ঠিকই ধন্যবাদ। দেখেন, বৃহস্পতির আপনার প্রভাবটা এখানে চলে যুক্ত আসছে। করে দিই যে এখানে রাহু চন্দ্রযুক্ত, এখানে সে রাহু নক্ষত্রে আছে। এখানে রাহু রবিকে দৃষ্টি দিয়েছে 31 তারিখ, 3 আর 1 4। এখানে রাহু রবিকে দৃষ্টি দিয়েছে, এখানেও রাহু কিন্তু রবিকে দৃষ্টি দিয়েছে। জি স্যার। সেই অবস্থান তৈরি করেছে। ওখানে জি স্যার। রাহু যুক্ত আর এখানে রাহু তার নক্ষত্র যুক্ত, এবং সে জলরাশি মানে চলরাশি, এটাও সে জলরাশি, জলে পড়ে আছে, যার জন্য আগে বিবেক, তারপর যশ। আপনারা একটু কথা বলুন, আপনাদের কথা বলাও কিন্তু এখান থেকে তৈরি হবে। এই যে জি সুকান্ত স্যার। বাবু বললেন, অনেক ভালো বলেছেন। এইটুকু কিন্তু ধরেন আজকে 14তম ক্লাস যদি আমরা মনে করি যে আপনারা প্রথমে শিক্ষা নিচ্ছেন, এটুকু কিন্তু অনেক পাওয়া। আপনারা একটু বলুন, ভুল হোক, সমস্যা কি? বলেন, আর কি বলবেন? বলেন আর। আমাদের বলবো তো স্যার, এখান বলবো থেকে সুযোগ সুযোগ। হ্যাঁ, বলুন বলুন। স্যার, আমি একটু বলবো। হ্যাঁ, বলেন বলুন, আপনি বলেন। বলুন। হ্যাঁ, বলেন। নারায়ণ যে বলছিলাম স্যার, হ্যাঁ, বলেন বলেন। আমাদের যে অ্যাস্ট্রোলজি আজকের ক্লাসের মধ্যে স্যার, আমাদের অ্যাস্ট্রোলজিটা, এটার নিউমারোলজিও আসে 3-1। হ্যাঁ, ওকে, ফাইন। এটা 3-1। ASTROLOGY। এক তিন হ্যাঁ, আর 4 আর 4 8 আর 2 10 আর 7 7 আর 3 20 আর 7 27 7 আর 2 9 আর 3 12 12 আর 1 13 স্যার। হ্যাঁ, আমরা অ্যাস্ট্রোলজি শিখতেছি, ঠিক। বলেন। আসে। আরেকটা প্রশ্ন স্যার, পাশাপাশি আবার জ্যোতিষ, যেটা সংস্কৃত শব্দ আর কি, জ্যোতিষটাও আসে এখানে 22, JYOTISH। 1 1 2 7 আর 2 9 আর 4 13 14 5 5 আর 3 8 5 13 স্যার। হ্যাঁ, দেখেন, একে বলে গবেষণা। হ্যাঁ, বলেন বলেন বলেন, আরো আছে মিরাকেল, বলেন। আচ্ছা স্যার, আচ্ছা এটা আবার যেমন আল্লাহ এবং ঈশ্বর,
দুইটাতেই 1 3 আসে, আল্লাহ এবং ঈশ্বর দুইটাতে 1 3, দ্যাট ইজ 4। কোথায় লিখবো? এ ডাবল এল এ এইচ, 1 3 1 4 3 7 8 8 8 5 13, মানে 4। আর ঈশ্বর, ঈশ্বর